দেশে ফেরার পর থেকেই অফিসের কাজ তাকে এতটাই ব্যস্ত করে রেখেছে যে রঙের সঙ্গে সময় কাটানোর সুযোগ খুব কমই মিলেছে। তার উপর কিছু দিন পর রঙের পরীক্ষা, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তাই সামান্য অবসর পেলেই সে রঙকে নিয়ে কোথাও বেরিয়ে পড়ে। ছুটির ঘন্টা পড়া কিছুক্ষণ পর ধীরে ধীরে ছাত্রছাত্রীরা বের হতে শুরু করলো। কোলাহলে ভরে উঠল পুরো সামনের রাস্তা। সেই ভিড়ের মাঝেই কিছুক্ষণ পর রঙকে দেখা গেল, কিন্তু আজ তার মুখে কোনো হাসি নেই। গোমরা মুখে ধীরে ধীরে এগিয়ে এলো সে। আর্দ্র ভুরু কুঁচকে তাকালো। কি হয়েছে, মন খারাপ? রং কোনো উত্তর দিল না, চুপচাপ এগিয়ে এসে আর্দ্রর বুকে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল, যেন সারাদিনের সব ক্লান্তি আর অস্বস্তি এই মানুষটার কাছে এসে থামে। মৃদু স্বরে বলল, মীরা অনেক রাগ করেছে, আমার সঙ্গে কথা বলছে না। আর্দ্র একটু অবাক হলো। মীরাকে? আমার বেস্ট ফ্রেন্ড, খুব ক্লোজ। কিন্তু সে থেমে গেল। আর্দ্র কোমল গলা জিজ্ঞেস করলো, কিন্তু কি? জর্গা হয়েছে? রং মুখ তুলে তাকালো। তার চোখে স্পষ্ট কষ্টের ছাপ। তারপর ক্যান্টিনে ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বলল। কিভাবে মীরা হঠাৎ তাদের বিয়ের কথা জেনে গেছে, আর এতদিন কিছু না বলে কতটা অভিমান করেছে। সবটা বলে রং হতাশা গলায় বিড়বিড় করলো, মীরা খুব রাগ করেছে আমি ওকে আমার বিয়ের কথা বলিনি বলে। তারপর থেকে একটা কথাও বলেনি। ছুটির পরও কথা না বলে চলে গেল। এখন কি করি বলুন তো? আর্দ্র কিছুক্ষণ ভেবে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, 2টা চকলেট দিয়ে দিও। রং সঙ্গে সঙ্গে বিরক্ত চোখে তাকালো। আমাদের কি এখনো ক্লাস 1-এর বাচ্চা মনে হয় আপনার, যে 2টা চকলেট দিলে সব ঠিক হয়ে যাবে? আর্দ্র ঠোঁটের কোণে হাসি টেনে বলল, তা না হলে ফুল দিও, অথবা আরো বড় কিছু। কিন্তু রাগ বেশিক্ষণ থাকবে না। রং বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। কালকের মধ্যে পুরো কলেজে জানাজানি হয়ে যাবে আমার বিয়ের কথা। আর্দ্র চোখ সাথে সাথে চকচক করে উঠল। অন্যরকম প্রশান্তি অনুভব করলো। জানলে সমস্যা কি? বরং ভালোই হয়েছে। সবাই জানবে তুমি ইতিমধ্যেই আমার। এখন আর কারো কোনো সুযোগ নেই। সাধারণ আর্দ্রর এই ধরনের কথায় রং লজ্জা পায়, মুখ লাল হয়ে যায়। কিন্তু আজ তার মন এতটাই খারাপ ছিল যে কথাগুলো তাকে ছুঁতেও পারল না। সে চোখ রাঙিয়ে বলল, আমার এত বছরের ফ্রেন্ডশিপ শেষ হয়ে যাচ্ছে। আমি কি করব সেটাই বুঝতে পারছি না। আর আপনি আছেন আপনার নিজের তালে। আর্দ্র এবার নরম হলো। আচ্ছা ঠিক আছে, আমরা যেখানে যাব সেখান থেকে তোমার বান্ধবীর জন্য ওর পছন্দের কিছু কিনে দিব। তখন রাগ একটু হলেও কমবে। এখন চলো। রং ধীরে মাথা নাড়ল। আজ কোথাও যেতে ইচ্ছে করছে না। কি বলো? আমি কত কাজে ফেলে রেখে এসেছি। আরো কিছু বলতে গিয়েও থেমে গেল। সে বুঝতে পারছিল রং সত্যি মন খারাপ করে আছে। একটু হেসে বলল, ঠিক আছে, না যেতে চাইলে জোর করব না। চলো, তোমাকে বাসায় পৌঁছে দেই, তারপর আমি অফিসে ফিরে যাব। রং নীরবে মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর গিয়ে গাড়িতে উঠে বসলো। আর্দ্র নিচের সিটে বসতে যাবে, ঠিক তখনই হঠাৎ তার মনে হলো কেউ যেন দূর থেকে তাকে লক্ষ্য করছে। তার দৃষ্টি মুহূর্তে তীক্ষ্ণ হয়ে উঠল। চারপাশে চোখ বুলালো সে। কলেজের সামনের ভিড়ে সাধারণ ছাত্রছাত্রী ছাড়া আলাদা করে সন্দেহজনক কাউকে চোখে পড়ল না। তবু অদ্ভুত এক অস্বস্তি বুকের ভেতর রয়ে গেল। কয়েক সেকেন্ড ধীরে দাঁড়িয়ে থেকে শেষমেশ সে গাড়িতে উঠে বসলো। ধীরে ধীরে গাড়িটা কলেজের সামনে থেকে বেরিয়ে গেল।
সেদিন অদ্ভুত এক অস্বস্তি নিয়ে কাটলো রং। কলেজ থেকে ফেরার পর কতবার কল করেছে মীরাকে, কিন্তু সে একবারও ধরলো না। বিকেলের দিকে বিছানার উপর আধশোয়া হয়ে একটা বই হাতে নিয়ে পড়ে রইল, কিন্তু পড়ায় তার মন একদমই বসছে না। চোখ বইয়ের পাতায় থাকলেও মাথার ভেতর বারবার ঘুরে ফিরছিল মীরার অভিমানী মুখটা। হঠাৎ পাশে রাখা ফোনটা বেজে উঠল। রং অন্যমনস্ক ভঙ্গিতে ফোনের দিকে তাকিয়েই থমকে গেল। স্ক্রিনে ভেসে উঠছে মীরা বিফ, আর বুকটা ধক করে উঠল। এক মুহূর্ত দেরি না করে দ্রুত কল রিসিভ করলো সে। মনে মনে আশার ছোট আলো জ্বলে উঠেছে। হয়তো মীরার রাগ একটু হলেও কমেছে। হ্যালো মীরা। রং কথা শেষ করার আগেই ওপাশ থেকে মীরার শুকনো নির্লিপ্ত কণ্ঠ ভেসে এলো। তোর সাথে দেখা করতে চাই, এখনই। কথাটা বলেই আর এক সেকেন্ড অপেক্ষা করলো না মীরা। কল কেটে গেল। রং কিছুক্ষণ ফোনটা হাতে নিয়ে বসে রইল। মীরার গলায় এখনো স্পষ্ট অভিমান ছিল, হয়তো রাগও। তবু রঙের মন খারাপের ভেতরও একটুখানি স্বস্তি কাজ করলো। অন্তত মীরা তাকে এড়িয়ে যায়নি, একটা সুযোগ তো দিয়েছে নিজের কথা বোঝানোর, সবটা খুলে বলার। এই ভাবনাতেই রং দ্রুত বিছানা থেকে নেমে পড়ল। আলমারি খুলে তাড়াহুড়ো করে কাপড় বদলে নিল। তারপর চুলগুলো হালকা গুছিয়ে ফোন আর ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ল মীরার বলা জায়গার উদ্দেশ্যে। রং পৌঁছাতে দূর থেকে ছোট্ট পার্কটাকে চোখে পড়ল। ছোট ছোট দোলনা, রঙিন স্লাইডের চারপাশে ফুল গাছ আর মাঝখানে কয়েকটা বেঞ্চ। বিকেলের শেষ নরম আলোয় পুরো জায়গাটা শান্ত আর নিরিবিলি লাগছিল। জায়গাটা মূলত বাচ্চাদের জন্য হলেও কিন্তু রং আর মীরার কাছে এই জায়গাটা শুধু একটা পার্ক না, তাদের খুব পছন্দের একটি জায়গা। বাড়ি থেকে কাছে হওয়ায় এখানে তারা অসংখ্য বিকেল কাটিয়েছে। মন খারাপের গল্প, হাসাহাসি, আড্ডা, তাদের বন্ধুত্বের অগণিত স্মৃতি জড়িয়ে আছে এই ছোট জায়গাটার সঙ্গে। রং চারপাশে তাকাতেই দেখতে পেল মীরা আগেই এসে বসে আছে। মাথা নিচু করে বেঞ্চে চুপচাপ বসে আছে সে। রং এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত দৌড়ে গিয়ে মীরার পাশে বসে পড়ল। তারপর অসহায় গলায় বলল, মীরা প্লিজ না বেস্টি, আমার কথাটা শোন। মীরা মুখ ফিরিয়ে রইল। রং তাড়াহুড়ো করে বলতে লাগলো, আমি সত্যি তোকে সব বলতাম, আরো আগেই বলতাম, কিন্তু সমস্যা, কিছু জটিলতা ছিল। কিন্তু বিশ্বাস কর, তোকে সব বলতাম। মীরা এবার ভ্রু কুঁচকে তাকালো। তার কণ্ঠে এখনো অভিমানের ধার স্পষ্ট। সত্যি? কবে বলতি? পুরো কলেজ জানার পর? কথাটা যেন সরাসরি এসে রঙের বুকে আঘাত করলো। তার মুখটা মলিন হয়ে গেল। ধীরে দীর্ঘ শ্বাস ফেলে নিচের দিকে তাকালো সে। আসলে আমার বিয়েটা সবার মতো না। তারপর ধীরে ধীরে সব বলতে শুরু করলো। কিভাবে হঠাৎ করে তার আর আদর বিয়ে হয়েছিল। 4 বছর আগ পর্যন্ত তার নিজেই কিছু মনে ছিল না। কেন এখনো সম্পর্কটা আইনগতভাবে সম্পূর্ণ হয়নি। রঙের গলায় কোনো নাটকীয়তা ছিল না। তার কণ্ঠস্বর তার সততা প্রকাশ করছে। সবটা শুনতে শুনতে মীরার মুখে রাগ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তার জায়গায় অপরাধ বোধ এসে ভর করলো। সে বুঝতে পারলো রং ইচ্ছে করে কিছু লুকায়নি। তার জীবনের পরিস্থিতিটাই এমন ছিল। কিছুক্ষণ চুপ থেকে মীরা নিচু গলায় বলল, আই এম সরি রং, তোর জীবনে কি চলছিল কিছু না জেনে তোকে দোষ দিয়েছি।
তারপর দ্রুত রঙের হাতটা ধরে ফেললো। প্লিজ আমাকে মাফ করে দে। আসলে যখন শুনলাম তুই মেয়েকে সব বলেছিস কিন্তু আমাকে না, তখন খুব খারাপ লেগেছিল। হয়তো এজন্যই এত রাগ হয়েছিল। সত্যি বলতে একটু জেলাসও হয়েছিলাম। শেষ কথাটা বলতে বলতে মীরা লজ্জায় হেসে ফেলল। রঙের চোখ নরম হয়ে এলো। পরের মুহূর্তেই সে মীরাকে জড়িয়ে ধরলো। আমিও সরি এতদিন পর্যন্ত তোর থেকে এত কিছু লুকানোর জন্য। মীরা শক্ত করে তাকে জড়িয়ে ধরলো। মুহূর্তটা খুব ছোট ছিল, কিন্তু দুজনের মাঝে জমে থাকা দ্রুততা যেন এক নিমেষেই গলে গেল। কিছুক্ষণ পর রাঙা ঠোঁট ফুলিয়ে বলল, কিন্তু সত্যি কথা বলতে আমি মেঘকেও প্রথমে বলতে চাইনি। তাহলে বললি কেন? রং বিরক্ত মুখে বলল, কারণ ফাজিল মেয়েটা বারবার আর্দ্রকে হ্যান্ডসাম বলছিল, তারপর নাম্বার চাইছিল। এত কিছু শুনে আমার মাথা গরম হয়ে যায়। তারপর রাগে হুট করে বলে ফেলি, উনি আমার হাজব্যান্ড। কথাটা বলেই সে মুখ গোমড়া করে বসে রইল। মীরা কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ হেসে উঠল। ও মাই গড, রং তুই জেলাস? রং সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, না, আমি শুধু বিরক্ত হয়েছিলাম। ও আরিশকে বাত আর্দ্রর পেছনে পড়েছে কেন? মীরা এবার আরো জোরে হেসে উঠল। রঙও শেষে হেসে ফেলল। তারপর একটু গর্বিত গলায় বলল, আর যাই হোক, তোর আগে আমি কাউকে কোনোদিন নিজের সিক্রেটে বলিনি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, এই একটা কথা ছাড়া আমি কখনো কিছু লুকাইনি তোর থেকে। কথাটা শুনে মীরার হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তার মুখে হঠাৎ অদ্ভুত এক দ্বিধা ফুটে উঠল। মীরা ঠোঁট কামড়ে নিচু গলায় বলল, আসলে রং, আমিও তোকে একটা কথা বলিনি। রং অবাক হলো। কথা? কি কথা? মীরা কয়েক সেকেন্ড চুপ থেকে চোখ বন্ধ করলো। তারপর এক নিঃশ্বাসে বলে ফেললো, আমার একটা বয়ফ্রেন্ড আছে। রং যেন ঠিকমতো শুনতেই পারেনি। পরের মুহূর্তে সে চিৎকার করে উঠল, কি বয়ফ্রেন্ড? কে? পুরো পার্কে তারা বিষম কণ্ঠ প্রতিধ্বনি হয়ে উঠল। রাত 8:10। সন্ধ্যা পেরিয়ে তখন প্রায় রাত নামার মুখ। রিক্সাটা ধীরে ধীরে এসে রংদের বাড়ির সামনে থামতেই রং প্রথমেই কাউকে এদিক ওদিক পায়চারি করতে দেখলো আর্দ্র। বাড়ির গেটের সামনে অস্থির ভঙ্গিতে হাঁটাহাঁটি করছে সে। মুখ ভর্তি চাপা টেনশন, চোখে স্পষ্ট উদ্বেগ। বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল, যেন কারোর জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। রিকশায় বসা রংকে দেখতে পেতেই তার মুখের সেই আতঙ্ক মিশ্রিত কঠোরতা সামান্য নরম হলো, যেন এতক্ষণ বুকের ভেতর জমে থাকা দমবন্ধ অস্বস্তিটা একটু হলেও কমলো। কিন্তু সেই স্বস্তি পরের মুহূর্তের আগে ঢেকে গেল। আর্দ্র দ্রুত এগিয়ে এলো। রং রিকশা থেকে নামতেই সে তীক্ষ্ণ গলায় বলে উঠল, কোথায় ছিলে তুমি? তার কণ্ঠ এতটাই কঠিন ছিল যে রং অনিচ্ছায় চমকে উঠল। আর্দ্র আরো এক ধাপ এগিয়ে এলো। তোমার কি সময়ের কোনো ধারণা আছে? ঘড়িতে কটা বাজে দেখেছো? রং শান্ত থাকার চেষ্টা করলো। ব্যাগ থেকে টাকা বের করে রিকশাওয়ালাকে ভাড়া দিতে দিতে নিচু গলায় বলল, আমি সামনের পার্কে ছিলাম। পার্কে? একা? আর্দ্র অবিশ্বাসের চোখে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে। তুমি একা একা এত রাতে পার্কে গেছো, কাউকে কিছু না বলে? রং বিরক্ত হয়ে তাকালো। আমি আম্মুকে বলে গিয়েছিলাম। আমাকে একবার জানানো দরকার মনে হয়নি তোমার? রং কিছু বলার আগে আর্দ্র আবার বলে উঠল, আমি তোমাকে কতবার কল করেছি, ফোন ধরোনি কেন? রং একটু থমকালো। সত্যি সে ফোন সাইলেন্ট করে রেখেছিল। মীরার সাথে কথা বলার সময় খেয়ালই করেনি। আর্দ্র ততক্ষণে নিজের রাগ সামলানোর শেষ সীমায় পৌঁছে গেছে। তুমি জানো আমি কতক্ষণ ধরে বাহিরে দাঁড়িয়ে আছি?
তোমাকে না পেয়ে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিলাম আমি। তার চোখ দুটো রাগে আর দুশ্চিন্তায় লাল হয়ে উঠেছে। আম্মু বলেছে সামনে গেছো, কিন্তু সামনে কোথায় গেছো বুঝবো কি করে ফোন না ধরলে? রং মিনমিন করে বলে, আমি শুধু মীরার সাথে দেখা করতে গিয়েছিলাম। তাহলে আমাকে বলবে। আর্দ্র প্রায় ধমকের সুরে বলে উঠল, তুমি কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কখন ফিরবে, এসব জানার অধিকার আমার আছে। রং বিস্মিত চোখে আর্দ্রর দিকে তাকিয়ে রইল। আপনি কি আমাকে বকেছেন? রং অবিশ্বাসের সঙ্গে প্রশ্ন করলো, কারণ আর্দ্র সাধারণ তার সঙ্গে খুব বেশি রাগ দেখায় না। যতই রাগ করুক না কেন শেষ পর্যন্ত গলেই যায়, কিন্তু আজকের আর্দ্র আলাদা। আর্দ্র একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, হ্যাঁ বকছি। রং ঠোঁট ফুলিয়ে তাকালো, এতটুকু দেরি করেছি শুধু শুধু? আর্দ্র হঠাৎ তীক্ষ্ণ হেসে উঠল, তোমার কাছে হয়তো এটা শুধু, কিন্তু আমার কাছে না। আরিশকেও সাথে নিয়ে যাওনি? সে আরো একটু ঝুঁকে এলো, আর একবার যদি আমাকে না বলে এভাবে বাড়ি থেকে বের হলে তোমার পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। কি? রং হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড আর্দ্র দিকে তাকিয়ে রইল। পরের মুহূর্তেই তার চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। আম্মু আমাকে এত বকা দেয় না, আপনি অনেক খারাপ। কথাটা বলে সে ঝটকা মেরে আর্দ্রর হাত সরিয়ে দিল। তারপর রাগে গটগট করে এগিয়ে গিয়ে বাড়ির দরজা ঠাস করে খুলে ভিতরে ঢুকে গেল। রং রং আর্দ্র পিছন থেকে ডাক দিল, কিন্তু রং একবারের জন্য ঘুরে তাকালো না। তার আগে চোখ পর্যন্ত জ্বালা করছিল। সারাদিনের মানসিক চাপ, মীরার সাথে ভুল বোঝাবুঝি, তারপর আর্দ্রর এমন ব্যবহার, সব মিলিয়ে তার ভেতরটাও এলোমেলো হয়ে গিয়েছিল। সে আর্দ্র থেকে এমন রাগ সে কখনো আশা করেনি। আর্দ্র বিরক্ত মুখে তার পিছন পিছন বাড়ির ভেতরে ঢুকলো। রং তখনও গজগজ করছে, সব সময় শুধু বকা দেয়। আমি কি ছোট বাচ্চা? হইচই শুনে নিহা নিজের রুম থেকে বেরিয়ে এলো। কি হয়েছে? রং সঙ্গে সঙ্গে অভিযোগের সুরে বলল, দেখো আম্মু, উনি আমাকে শুধু শুধু বকা দিচ্ছে। নিহা এবার আর্দ্রর দিকে তাকালো। কি হয়েছে? শুধু শুধু রাগারাগি করছিস কেন? আর্দ্র বিরক্তিতে গভীর শ্বাস ফেললো। তোমার অতিরিক্ত আদর পেয়ে পেয়ে মাথায় উঠে গেছে, কোনো কথা শুনে না। জিজ্ঞেস করো তো একা একা কোন সাহসে বের হয়েছে? সন্ধ্যা হয়ে গেছে, ফোন ধরে না, কাউকে ঠিক মতো কিছু বলেনি, তারপর আবার উল্টো রাগ দেখাচ্ছে। আর্দ্রর কথাগুলো শুনে রঙের বুকের ভেতরটা আরো কেমন ছোট হয়ে গেল। এমনিতেই তার মন খারাপ ছিল, তার উপর এখন নিহার সামনেও যেন তাকে বাচ্চাদের মতো বকা দেওয়া হচ্ছে। চোখে পানি চলে আসার আগেই সে মুখ ফিরিয়ে নিল। একটা কথাও না বলে দ্রুত নিজের রুমে ঢুকে দরজাটা জোরে বন্ধ করে দিল। ঠাস, পুরো বাড়িটা মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। নিহা আর্দ্রর দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, কথাগুলো তো আস্তে করেও বলতে পারতে। এখন মন ভরেছে, এখন দেখো রাগ করে বসে থাকবে। আর্দ্র কোনো উত্তর দিল না। সে বিরক্তিতে নিজের চুল মুঠো করে টান দিল, যেন এভাবেই নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সে রঙের উপর রাগ করতে চায়নি, একদমই না। কিন্তু অফিস থেকে ফিরে যখন শুনলো রং বাড়িতে নেই, তখন থেকে তার ভেতরে অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। রং কোথায় গেছে, কখন ফিরবে, নিহা ঠিকঠাক বলতে পারেনি। তারপর এক সময় সন্ধ্যা নেমে এলো, তবুও রং ফিরল না। ফোন করেছিল বারবার, কিন্তু ফোন ধরল না। সেই মুহূর্তে আর্দ্রর বুকের ভেতর হঠাৎ অজানা এক ভয় চেপে বসেছিল, কারণ সে খুব ভালো করেই জানে রংকে নিয়ে সে স্বাভাবিক না। মেয়েটা তার জীবনে এমনভাবে জড়িয়ে গেছে যে কয়েক ঘন্টার জন্য তাকে চোখের আড়াল করাও এখন অসহনীয় লাগে। আর ঠিক সেই ভয়টাই
রংকে সামনে দেখার পর রাগ হয়ে বেরিয়ে এসেছে। আর্দ্র চোখ বন্ধ করে ধীরে শ্বাস নিল। তারপর নিঃশব্দে রঙের বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। ভেতরে এখনো হয়তো রং রাগে ফুঁসছে। রাত অনেকটাই গভীর হয়ে গেছে। পুরো বাড়ি তখন প্রায় নিস্তব্ধ। দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসছে, আর জানলার বাহিরে হালকা বাতাসে পর্দা দুলছে ধীরে ধীরে। রং বিছানার এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে। রাগ এখনো পুরোপুরি কমেনি। কম্বল জড়িয়ে মুখ ফুলিয়ে বসে আছে সে। হঠাৎ দরজায় খুব আস্তে টোকা পড়ল। টক টক। রং তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। কয়েক সেকেন্ড নীরবতার পর বাহির থেকে আর্দ্র নরম গলা শোনা গেল, রং, দরজাটা খোলো। রং ইচ্ছে করে চুপ করে রইল। তারপর আবার টোকা, আমি জানি তুমি ঘুমাওনি, প্লিজ একবার কথা বলি। রং ঠোঁট চেপে রইল। তার এখনো অভিমান হচ্ছে। বাহিরে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে আর্দ্র আবার বলল, আমি জানি তুমি রাগ করেছো, আর সত্যি বলতে তোমার রাগ করাই কথা। আর্দ্র নিচু গলায় বলল, আমি একটু বেশি রেগে গিয়েছিলাম। আই এম সরি। দরজাটা খোলো না প্লিজ। রঙের চোখ একটু নরম হলো। শেষ পর্যন্ত ধীরে ধীরে বিছানা থেকে নামলো। গিয়ে দরজাটা অল্প ফাঁক করে খুলতেই আর্দ্রকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো। কালো টি শার্ট পরা, চুলগুলো এলোমেলো, চোখে মুখে ক্লান্তি আর অনুশোচনা মিশে আছে। দুজন কয়েক সেকেন্ড চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর রং মুখ ফিরিয়ে গম্ভীর গলায় বলল, কি? আর্দ্র দীর্ঘশ্বাস ফেলল। রাগ এখনো কমেনি? না, একটুও না, একদম না। আর্দ্র ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। আচ্ছা, তাহলে কি করলে কমবে? রং ভ্রু কুঁচকে তাকালো। কিছুই করলে না। আর্দ্র ধীরে দরজার সাথে হেলান দিল। তারপর খুব শান্ত গলায় বলল, সরি, আমি তোমাকে বকা দিতে চাইনি রং, শুধু খুব ভয় পেয়ে গিয়েছিলাম। রং কিছু বলল না। আর্দ্র হঠাৎ দুহাতে রঙের বাহু চেপে ধরল। খুব জোরে না, কিন্তু যথেষ্ট শক্তভাবে। তুমি বুঝতেও পারো না তোমাকে না পেলে আমার কি অবস্থা হয়। আর্দ্র নিচু গলায় বলল, তোমাকে না পেয়ে মাথার ভেতর হাজার রকম চিন্তা আসছিল। আমি জানি আমি ওভার রিয়েক্ট করেছি, কিন্তু কি করব বলো, তোমার ব্যাপারে আমি নিজেকে শান্ত রাখতে পারি না। রঙের অভিমান একটু একটু করে গলতে শুরু করলো। সে বুঝতে পারছে আর্দ্র রাগের নিচে আসলে কতটা দুশ্চিন্তা লুকিয়ে আছে। তবুও মুখ শক্ত করে বলে, তাই বলে পা ভেঙে দিবেন? আর্দ্র কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ খুব সিরিয়াস মুখে বলল, না, ওটা ক্যান্সেল। রং অবাক হয়ে তাকালো। আর্দ্র নিচু হয়ে ফিসফিস করে বলল, এখন শুধু জড়িয়ে ধরে ঘরে আটকে রাখবো মানে? আর্দ্র হঠাৎ তাকে কোমর ধরে নিজের দিকে টেনে নিল। রং অবাক হয়ে তার বুকে এসে ধাক্কা খেলো। কি? আর্দ্র শক্ত করে তাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো, যেন এতক্ষণ পর তার অস্বস্তির মনটা অবশেষে শান্ত হলো। তারপর খুব আস্তে বলল, রাগ করো না প্লিজ, আমার সত্যি খুব খারাপ লাগে। রং কিছু বলল না। আর্দ্র ধীরে হাত বাড়িয়ে রঙের গালটা ছুঁয়ে দিল। রাগ কমেছে? রং মুখ ফিরিয়ে নিল। না, তাহলে একটু হাঁক দিলে কি রাগ কমবে? না, একটা ছোট হাঁক হাঁক করেই তো আছেন, আর কত করবেন? আর্দ্র হঠাৎ রঙের বিছানায় বসে রংকে একটানে তার উপরে তুলে নিল। কি করছেন? ছাড়ুন, কিছুক্ষণ এমন করে থাকো না প্লিজ। আর্দ্র দুহাত দিয়ে শক্ত জড়িয়ে ধরল। রঙের বুকে মুখ গুজে দিল। তার উষ্ণ গরম নিঃশ্বাস রঙের বুকের মাঝে লাগছে। তুমি আমার কাছে খুব মূল্যবান রং, তুমি বুঝো না? তোমাকে না পেলে আমার মাথা ঠিক থাকে না। আর্দ্র নিচু গলায় আবার বলল, তোমার কাছে আমি অবসেসড হতে পারি, ওভার প্রোটেক্টেটিভ হতে পারি। তুমি যত ইচ্ছে রাগ করো, কিন্তু তোমার ব্যাপারে কেয়ারলেস হতে পারবো না কখনো।
আমি কিছু চাই না, কিন্তু তুমি কি একটু সেফলি থাকতে পারো না? আর্দ্র হঠাৎ কাছে আসায় রং অবাক হয়ে কিছুক্ষণ চুপ করেছিল, কিন্তু আর্দ্রর কথাগুলো শুনে সব রাগ পানি হয়ে গেল। তারপর ধীরে ধীরে নিজের হাত দুটো আর্দ্রর পিঠে ছড়িয়ে দিল। আর্দ্রর কাঁধে মাথা রেখে বিড়বিড় করলো, ঠিক আছে, আর এমন করব না। আর্দ্র মুখ তুলে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর অবশেষে মুখের কঠিন ভাবটা একটু নরম হলো। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, গুড গার্ল। রং সঙ্গে সঙ্গে ঠোঁট ফুলিয়ে বলল, কিন্তু আগে প্রমিস করেন আর বকা দিবেন না। আর্দ্র হেসে ফেলল, তারপর রঙের মাথায় চুমু খেয়ে ফিসফিস করে বলল, ঠিক আছে, পরের বার আগে কিস দিব, তারপর বকা দিব। রং লজ্জা আর বিরক্তির মাঝামাঝি এক অভিব্যক্তি নিয়ে তাকালো। এইসব অদ্ভুত কথা কোথা থেকে শিখেছেন? কোনো বকা দিতে পারেন না? আর্দ্র এবার হালকা হেসে তার কপালে নিজের কপাল ঠেকিয়ে দিল, ঠিক আছে, তাহলে তুমিও কাউকে কিছু না বলে কোথাও যাবে না, মনে থাকবে? রং ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। সেটুকু দেখে আর্দ্র যেন পুরোপুরি শান্ত হয়ে গেল। সে ধীরে রংকে আরো কাছে টেনে নিল নিজের দিকে। দুজনের মাঝের সামান্য দ্রুতটুকু মিলিয়ে গেল মুহূর্তে। রঙের নিঃশ্বাস কেমন আটকে আসছিল। আর্দ্র মুখ নামিয়ে রঙের গলায় মুখ গুজে দিল। তার উষ্ণ নিঃশ্বাস রঙের ত্বকে ছড়িয়ে পড়তে রং অনিচ্ছায় হালকা কেঁপে উঠল। আর্দ্র সেটা টের পেয়ে আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরল। তার আঙুলগুলো ধীরে ধীরে রঙের কোমর জড়িয়ে ধরল। তারপর খুব আস্তে রঙের গলায় একটা ছোট চুমু। রঙের বুকের ভেতরটা ধক করে উঠল। সে অজান্তে আর্দ্রর শার্টটা মুঠো করে ধরল। আর্দ্র ধীরে ধীরে মুখ তুলে উপরে এলো। তার দৃষ্টি এবার স্থির হয়ে রইল রঙের ঠোঁটে। রঙের গাল তখন লাল হয়ে গেছে, চোখ দুটো কেমন ঝাপসা। আর্দ্র আর এক সেকেন্ড অপেক্ষা করল না। খুব ধীরে নিজের ঠোঁট ছুঁয়ে দিল রঙের নরম ঠোঁটে। নরম, উষ্ণ আর অদ্ভুত রকমের গভীর একটা মুহূর্ত। রঙের চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে চিৎকার ভেসে এলো, এই ভাইয়া, তোমরা এইসব কি করছো?